আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ। এক কথায় বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দুই পরাশক্তি ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে। চলতি বছরে যা যুদ্ধে রূপ নেয়, শেষমেশ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলেছে বেশ। অন্যদিকে ইসরায়েল একের পর এক দেশে হামলা চালিয়ে সেই পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে, যার কারণে হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না। ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা। গোটা অঞ্চল জুড়ে সংকট তৈরি হচ্ছে। অঞ্চলটি জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অতীতের বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে এবার এক হলো পাকিস্তান এবং সৌদি আরব। এক দেশের ওপর হামলা উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে, এমন একটি চুক্তি সই করেছে পাকিস্তান এবং সৌদি আরব। এই চুক্তির অধীনে উভয় দেশের কারো একটির উপর হামলা দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। পাকিস্তান এমন এক সময় এই চুক্তিটি করেছে যখন তার প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্যদিকে কাতারে ইসরায়েলি হামলার পর নড়ে চড়ে বসেছে আরব বিশ্বসহ পাকিস্তান এবং সৌদি আরব। সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে দেশ দুইটির মধ্যে কয়েক দশক ধরে চলে আসা নিরাপত্তা অংশীদারিত্ব একটি আনুষ্ঠানিক এবং আরও শক্তিশালী রূপ পেল। রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই চুক্তির মূলনীতি ঘোষণা করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি এবং অঞ্চল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। বিবৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হল যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি স্বাক্ষরের আগে সৌদি ক্রাউন প্রিন্স এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বৈঠকে মিলিত হন। সৌদি প্রেস এজেন্সি SPA জানিয়েছে, বৈঠকে তারা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্ব, যৌথ কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশের মধ্যে নিরাপত্তা জোট উল্লেখযোগ্যভাবে গভীর হল। এবার মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক দিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে কাতারে অনুষ্ঠিত জরুরি আরব মুসলিম সম্মেলনে প্রায় 60টি দেশ অংশ নিয়ে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে। সম্মেলনে অংশ নেয়া নেতারা ইসরায়েলের দখলদার ও যুদ্ধবাজ আচরণকে কড়া ভাষায় নিন্দা করেন এবং একযোগে মোকাবেলার আহ্বান তোলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানিয়েছেন, কাতারের সার্বভৌমত্ব ভঙ্গের এই ঘটনায় ইসরায়েল একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। গাজা নিয়ে আলোচ্য পরিস্থিতি সমাপ্ত করতে না চেয়ে আরও সংঘাত ও উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে আর্থিক ও কূটনৈতিক
চাপ চালানোর আহ্বান জানান। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন, অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কোনো জাতি নিরাপদ থাকবে না। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে। গাজার ভূব্যবস্থা, বৈরুত ও ইয়েমেনে ঘটে যাওয়া নির্যাতন সহ্য করা যাবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠনের প্রস্তাব দেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং আন্তর্জাতিক ফোরামে আরব মুসলিম অবস্থান একসঙ্গে তুলে ধরবে। জর্ডানের রাজা আবদুল্লাহ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাখা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ শাহবাজ শরীফ সহ বিভিন্ন নেতা ইসরায়েল বিরোধী কার্যকর ও শক্ত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। জোরালো কূটনৈতিক ব্যবস্থাপনা, সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আন্তর্জাতিক মানচিত্রে ফিলিস্তিনি স্বীকৃতি নিশ্চিত করা এসব প্রস্তাব উঠে আসে। অন্যদিকে ইয়েমেন বলেছিল, ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গেছে। ইয়েমেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে। একের পর এক হাইপারসনিক মিসাইলের আগুনের ঝলসানিতে আলোকিত হয়ে উঠছে ইসরায়েলের আকাশ। কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়েমেনের হামলার গতি আরও বেড়েছে। প্রায় দৈনিকই হামলা হচ্ছে ইসরায়েলে। দখলদারদের রাজধানী তেল আবিবের লাখো লাখো মানুষকে আতঙ্কিত হয়ে পড়েন মিসাইল আগমনী সতর্কতামূলক সাইরেনে। গাজায় নির্যাতিত মানুষ ও ইয়েমেনি ভূখণ্ডের উপর হামলার প্রতিশোধ হিসাবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এই হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেন থেকে আসা মিসাইল হামলার কারণে তেল আবিব এবং অন্যান্য অধিকৃত ভূমিতে সাইরেন বেজে ওঠে। এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। ইসরায়েল জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিদিন, এমনকি প্রতিনিয়তই যেন বাংকারে অবস্থান করতে হচ্ছে ইসরায়েলিদের। এতে করে ইহুদিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। অনেকে আতঙ্কে দেশ ছেড়েও ভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে যে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 64,000-এর বেশি ফিলিস্তিনি নাই হয়ে গেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তারপরও চুপচাপ বসে আছে পশ্চিমা বিশ্ব, দেখে না দেখার ভান করে যাচ্ছে। আবার ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ইরান। সদ্য যুদ্ধ শেষ, নতুন করে নিজেকে সাজিয়ে তুলেছে ইসলামিক বিপ্লবের এই দেশটি। আর এজন্য নতুন নতুন চীন, কোরিয়া, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে ইরান। এরই অংশ হিসাবে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান। সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখুই Su-35 যুদ্ধ বিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে, যার মাধ্যমে মুহূর্তে হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে। 2400 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই যুদ্ধ বিমানটি, যা 3600 কিলোমিটার দূর থেকেও শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে পারবে এই পারদর্শী যুদ্ধ বিমানটি। আবার ইরান তো প্রতিদিনই নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করে যাচ্ছে। এমনকি ইএমপির মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করেছে ইরান, যাকে ইসরায়েলের আজরাইল বলা হয়। আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। একটু এদিক সেদিক হলেই ইসরায়েলে হামলা চালাবে ইরান। এমনিতেই ইরানের এক হামলাতেই ইসরায়েলের দফা রফা হয়ে গেছে। আগামীতে চারদিক থেকে ঘিরে ধরে ইসরায়েলে হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। খুঁজে পাওয়া যাবে না ইহুদি রাষ্ট্রকে। এটি এখন ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ।
এরই মধ্যে ইরান নতুন ক্ষেপণাস্ত্র আখিরুজ্জামানের সফল পরীক্ষা দেখিয়েছে, যা বহু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ঘণ্টায় মার্ক 12 গতিতে চলতে পারে। যদি এ দাবি সত্যিই হয়, তবে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে দুঃস্বপ্ন। হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে এমন পরীক্ষা ইরানের সামরিক শিল্পের স্থায়িত্ব এবং দ্রুত অভিযোজন ক্ষমতার প্রমাণ দিচ্ছে। ইরানের নতুন নীতি অপেক্ষা নয়, আগে আঘাত, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন, চীন রাশিয়ার আন্তর্জাতিক সহায়তা। এখনকার শান্ত অবস্থা আসলে যুদ্ধবিরতির ছায়া মাত্র। ইরানের পারমাণবিক প্রকল্প থামেনি, ক্ষেপণাস্ত্র উন্নয়নও চলছে আরও দ্রুততার গতিতে। অন্যদিকে মার্কিন প্রশাসন বাস্তবতার বদলে রাজনীতির খেলা খেলছে। ক্রুজের বিদায় আসলে সতর্ক সংকেত। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নীতি নির্ধারণ মানেই বিপর্যয়। তাই প্রশ্নটা আর যদি নয়, বরং কবে। ইরান কি অপেক্ষা করবে আরেক দফা হামলার জন্য, নাকি আগে আঘাত হানবে? যুদ্ধের দামামা বাজার আগেই রাস্তাকিজ নামের এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান। এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয়। 14 মিটার দীর্ঘ এবং 27 টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ারহেড বা পরমাণু বোমা বহনে সক্ষম। অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তাকিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে থাকা ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।